রশিদ লইয়া কুলিকে বিদায় দিয়া সুবোধ তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটিয়া গেল। গিয়া দেখিল যেখানে সুনীতির গাড়ি ছিল সেখানে নেই। মুহূর্তের মধ্যে পৃথিবীখানা অন্ধকার বলিয়া মনে হইল। কিন্তু সুবোধ তৎক্ষণাৎ আত্মসম্বর করিয়া ভাবিল, এইখানে কোথাও গাড়ি নিশ্চয়ই সরিয়া দাঁড়াইয়া রয়েছে। স্টেশনের অঙ্গনে তখন বহু সংখ্যক গাড়ি দণ্ডায়মান। নমস্কার, আমি স্নিগ্ধা, সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আজকে আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি সুন্দর প্রেমের গল্প, পত্নীহারা। আসুন শুরু করা যাক। পত্নীহারা। চুঁচুড়ায় গঙ্গা তীরে একটি সুন্দর ত্রিতল অট্টালিকা। তাহার একটি সুসজ্জিত কক্ষে সেই গৃহের অধিষ্ঠাত্রী দেবী সপ্তদশ বর্ষীয়া যুবতী শ্রীমতী সুনীতিবালা বসিয়া কবিতা পাঠ করিতেছেন। তাহার মুখখানি অতি সুন্দর, চোখে এখনও বালিকা সুলভ চপলতা পূর্ণমাত্রায় বিরাজ করিতেছে। স্নান সমাপ্ত হইয়াছে, চুল এখনও শুকায় নাই। বেলাক্রমে বাড়িয়া উঠিল, 9টা বাজিয়া গেল। কাব্য আর সে সুন্দরী পাঠিকার মন তেমন বাঁধিয়া রাখিতে পারিল না। বাহির হইতে পদশব্দের আভাস মাত্র কানে আসিলেই তিনি চমকিত হইয়া উঠিতে লাগিলেন। গঙ্গার ঘাটে বিস্তর স্নানার্থীর সমাগম হইয়াছে। সুনীতি মাঝে মাঝে জানালা দিয়া তাদের প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন। তাহার এই মানসিক চঞ্চলতা শীঘ্রই দূরীভূত হইল। একখানি দৈনিক সংবাদপত্র হাতে করিয়া সহাস্য মুখে সুনীতির স্বামী প্রবেশ করিলেন। সুনীতির স্বামীটি সম্পূর্ণভাবে সুনীতির উপযুক্ত। বিধাতা যজ্ঞকে যজ্ঞের সহিতই যোজনা করিয়াছেন। ইহার অপেক্ষা সুবোধচন্দ্রের আর বেশি বর্ণনা নিষ্প্রয়োজন। কবিতা পুস্তকখানি পার্শ্বস্থ টেবিলের ওপর ফেলিয়া সুনীতি জিজ্ঞাসা করিল, এত হাসি কেন? সুবোধ হাসিয়া বলিল, সহ্য হয় না নাকি? না। কেন? তুমি বাইরে থেকে হাসতে হাসতে আসছো, তা তো হবে না। আমার কাছে এসে আমাকে দেখে তবেই তো তুমি হাসবে। তুমি কি শুধু ঘরে আছো? তুমি কি বাইরে নেই? সুনীতি হাসিয়া বলিল, আচ্ছা, পরাজয় স্বীকার করলাম। রাজন, তোমারই আমি অন্তরে বাহিরে। এখন ব্যাপারখানা কি বলো তো দেখি, শুনি। দেখবে আবার শুনবে? চালাকি রাখো তো। কাগজে তোমার বউয়ের সুখ্যাতি বেরিয়েছে নাকি? আমার বউয়ের? কি জ্বালা! তোমার কেতাবের গো মশায়, তোমার কেতাবের, তোমার ফুলহারের, আমার নয়। তোমার ফুলহারের সুখ্যাতি করে কাগজে কেউ সমালোচনা করেছে বুঝি? যদি বলি তাই, তবে আমি রাগ করব। অপরাধ? সুনীতি হাসিয়া বলিল, আচ্ছা, পরাজয় স্বীকার করলাম। রাজন, তোমারে স্পর্শ করবে কেন? সুবোধ হাসিয়া বলিল, তবে তা ঠিক নয়। তবে কি? আন্দাজ করো দেখি। সুনীতি তাহার সেই হাসি মাখা চক্ষু দুটি উল্টাইয়া দুবার ঢোক গিলিয়া শেষকালে বলিল, বুঝেছি। কি বলো দেখি? দুষ্টামির হাসি হাসিয়া সুনীতি বলিল, বলবো কেন? সুবোধ বলিল, না, তোমায় বলতেই হবে। সুনীতি চক্ষু ঘুরাইয়া বলিল, ইস, হুকুম নাকি? নয়তো কি? বটে। জানো না, আমি রানী, তুমি মোর প্রজা। তবে তোমার সখীদের ডাকো, আমায় ফুলপাশে বেঁধে ফেলুক, আমি দুটো গান শুনিনি। বলিয়া সুবোধ সুর করিয়া আরম্ভ করিল, যদি আসে তবে কেন যেতে চাই। সুনীতি রাগ করিয়া বলিল, রঙ্গ রাখো তো, কি হয়েছে বলো। তুমি কি আন্দাজ করেছ সেইটে আগে বলো। সে আমি বলবো না, তুমি বলো, চাই নাই বলো। সুবোধ বলিল, না, সে আমি শুনবো না, তোমায় বলতেই হবে। সুনীতি মুখখানি গম্ভীর করিয়া বলিল, না, যদি না মেলে তবে তুমি ভারী হাসবে। হাসলামই বা? আমি যে ভারী অপ্রতিভ হয়ে যাব। হলেই বা? আমার চোখ যে ছলছল করবে। তোমার চোখে একটি ওষুধ দিয়ে সেই ছলছল ভাব ভালো করে দেব। এই বলিয়া সুবোধ স্নেহ ভরে প্রিয়তমার চক্ষু দুটিতে দুটি চুম্বন মুদ্রিত করিল। সুনীতি বলিল, এ কি,
রোগ না হতেই ওষুধ? সুবোধ হাসিয়া উত্তর দিল, যত্নের চেয়ে সুরক্ষা অনেক ভালো। সুনীতি বলিল, ধন্যবাদ ডাক্তারমশাই। শুধু ধন্যবাদে ডাক্তারমশাই সন্তুষ্ট হন না, ভিজিট চাই বলিয়া ডাক্তারমশাই রোগিণীর ওষ্ঠাধর হইতে ভিজিট আদায় করিয়া নিলেন। তখন সুবোধ সুনিধির কাঁধে হস্তযুগল অর্পণ করিয়া বলিল, আন্দাজটা তুমি কি করেছ বলো না সত্যি করে, আমার ভারী কৌতূহল হচ্ছে যে। সুনীতি বলিল, বিলক্ষণ, নিজের কথা যা বলবার আছে তা তো বলবেন না, আমায় খালি খালি জেরা করবেন। ভারী মজার লোক তো, তুমি বলো আর না বলো, আমি সে কথা বলছি নে। সুবোধের কৌতূহল উত্তর উত্তর বৃদ্ধি পেতে লাগিল। সুনীতি সম্পূর্ণ কৃতকার্য হইল। শেষে সুবোধ বলিল, আচ্ছা আমি আগে বলি, কিন্তু তুমি বলবে, বলো। ঠিক আছে বলবো, আমার শুনে শুনে আবার বলো না কিন্তু, আমিও তো এটাই মনে করেছিলাম। আচ্ছা আমি কাগজে লিখে রাখি, বলা হলে তুমি খুলে দেখো। সুনীতি হাসিতে হাসিতে একখানি কাগজে কয়েকটি কথা লিখিল, লিখিয়া বলিল, এইবার বলো। সুবোধ বলিল, আজ সন্ধেবেলা বহুকাল পরে আবার স্টারে চন্দ্রশেখর, অনেক দিন থেকে তোমার চন্দ্রশেখরের অভিনয় দেখবার স্বাদ, চলো আজ দুজনে দেখে আসি চলো। সুনীতি শুনিয়া ভারী খুশি, লিখিত কাগজখানি হাতে লইয়া মাথা দুলাইয়া বলিল, আচ্ছা এতে কি আছে এবার তুমি আন্দাজ করো তো। বাহ, সে কথা তো ছিল না, নাইবা ছিল, তবু বলো না। আমি যদি আন্দাজ করি তবে কি আন্দাজ করলাম সেটা আবার তোমায় আন্দাজ করে বলতে হবে কিন্তু। বেশ, আমিও তোমায় আবার সেটা আন্দাজ করাবো, তাহলে আন্দাজ করতে করতে জীবনটা কেটে যাক আর কি। আচ্ছা আচ্ছা, আজ তুমি আমায় যেরকম খুশি করেছো আর তোমায় কষ্ট দেওয়া উচিত নয়, এই যে দেখো। সুবোধ কাগজ খুলিল, তাহাতে লেখা আছে, হিজিবিজি কি লিখিছাই, আমি তো কিছুই আন্দাজ করিতে পারিতেছি না, তোমার মনে কৌতূহল সঞ্চার করিবার চেষ্টা করিতেছি মাত্র। পড়িয়া সুবোধ হাসিয়া উঠিল, বলিল, তুমি ভারী দুষ্টু। কি সাজা দেবে বলো। সাজা দেব? সাজা তো দিয়েছি, আসল কথা এখনো তোমায় বলিনি, তোমাকে মেম সাজাবো। ও মা, সে আবার কি কথা? সুবোধ বলিল, হ্যাঁ সত্যি, অনেক দিন থেকেই আমার বড় স্বাদ, মেমের পোশাকে তোমাকে কেমন দেখায় দেখব। তোমার জন্য একটা পোশাকও আনিয়ে রেখেছি, থিয়েটারে যাব, দুজনে আলাদা আলাদা বসে দেখলে তেমন সুখ হয় না, বক্স রিজার্ভ করে দুজনে একত্রে বসে দেখব। পোড়া বাঙালির পোশাকে তা তো হবার জো নেই, দুজনে সাহেব মেম সেজে যাই চলো। সুনীতি বলিল, সর্বনাশ, সে আমি পারবো না, হাজার লোকের সম্মুখে কি আমি ওইভাবে বেরোতে পারি? সুবোধ বলিল, ছদ্মবেশে লজ্জা কি, যে তোমাকে দেখবে সে তো আর তোমাকে তুমি বলে চিনতে পারবে না, তোমাকে সকলে খাঁটি বিলিতি মেম মনে করবে, আমাকে বরং ট্যাজ ফিরিঙ্গির মতো দেখাবে, সাহেবরা হিংসেতে ফেটে মরবে আর ভাববে বিধাতা বানর গলে দিল মতির হার। সুনীতি বলিল, যাও যাও, ভারী ঠাট্টা শিখেছ আজকাল, তোমায় আর পাগলামি করতে হবে না, সেসব হবে টবে না কিন্তু বলে দিলাম। অনেক মিনতি, অনেক সাধাসাধি, অনেক মান অভিমানের পর সুনীতি বলিল, আচ্ছা ঘরে পড়ে আগে দেখি কেমন দেখায়, তারপরে বলবো। আহারাদির পর সুবোধ দুইটা তোরঙ্গ শয়নকক্ষে আনিয়া লইল, সেই দুইটার ভিতর সুনীতি ও সুবোধের দুই সেট সাহেবী পোশাক। সুনীতি বলিল, তুমি আগে সাহেব সাজো। সুবোধ বলিল, আমার সাহেবী বেশ তুমি কখনো দেখনি নাকি? সুনীতি বলিল, না, তবু সাজো, দেখে আমার ভরসা হোক। সুবোধ সাহেব সাজিল। এইবার সুনীতির পালা। সুনীতি অনেক মেম দেখিয়াছিল বটে, এবং মেম শিক্ষায়িত্রীর কাছে কিছুদিন লেখাপড়াও শিখিয়াছিল, কিন্তু কোথায় কি পড়িতে হয় তাহা অত লক্ষ্য করে নাই। যাহা হোক, তথাপি পাশের ঘরে গিয়া আন্দাজি একরকম পড়িয়া আসিল। যা কিছু ভুলচুক ছিল সুবোধ আন্দাজে সংশোধন করিয়া দিল। সুনীতির শয্যা সম্পূর্ণ হইল। সুবোধ সসম্ভ্রমে তাহাকে বলিল,
গুড মর্নিং মেম সাহেব। সুনীতি হাসিয়া আকুল। সেও বলিল, গুড মর্নিং। তাহার পর দুইজনে দর্পণের সম্মুখে গিয়া উপস্থিত হইল। সুনীতির প্রতিবিম্ব সেখানে দেখিয়া সুবোধ হা হা করিয়া হাসিয়া উঠিল। সুনীতিও হি হি করিয়া তাহার সহিত যোগ দিল। মানুষকে যেমন ভূতে পায়, আর সকালে তেমনি এই দুইটা প্রাণীকে যেন হাসিতে পাইয়াছে। সুনীতি হাসিয়া হাসিয়া বলিল, এ বেশে আমি বাইরে যেতে পারবো না, তুমি যাই বলো। ঝি চাকরেরাই বা কি মনে করবে বলো তো? সুবোধ বলিল, এক কাজ করা যাবে, বাড়ি থেকে শাড়ি পরেই বেরোবে, ট্রেনে পোশাক বদলে নিলেই হবে। একটা কামরা রিজার্ভ করে নেব এখন। সুনীতি বলিল, সে পরামর্শ মন্দ নয়, কিন্তু আমার ভারী লজ্জা করছে। কাজ নেই আমার থিয়েটারে গিয়ে, যেমন আছে তেমনই থাকি। সুবোধ স্ত্রীর চিবুক ধরিয়া আদর করিয়া বলিল, আমার এতদিনের স্বাদ তুমি পূর্ণ করবে না? 2 ঘণ্টা পরে হুগলি স্টেশনে আসিয়া সুনীতি ও সুবোধ রিজার্ভ করা সেকেন্ড ক্লাস কক্ষে উঠিয়া পড়িল। গাড়িও ছাড়িয়া দিল। সুবোধ গৃহ হইতে সাহেবী পোশাক পরিয়া আসিয়াছিল। গাড়ি ছাড়িবা মাত্র সুনীতিকে সে স্বহস্তে বিবি সাজাইয়া দিল। কেবল জুতার লেশ সুনীতি নিজেই বাঁধিল, সুবোধকে কিছুতেই বাঁধিতে দিল না। সুনীতির শাড়ি ও মূল্যবান অলঙ্কারাদি তোরঙ্গে বন্ধ করিয়া রাখিল। সেখানা প্যাসেঞ্জার গাড়ি, প্রত্যেক স্টেশনে থামিয়া থামিয়া চলিতেছে। গাড়ি ছাড়িয়া দিলে সুনীতি স্বামীর পাশে গিয়া বসিয়া বাহিরের দৃশ্য অবলোকন করে, কিন্তু স্টেশনের নিকটবর্তী হইলেই পালাইয়া ও কোণে গিয়া বসে। সুবোধ কিছুতেই তাহাকে ধরিয়া রাখিতে পারে না। গাড়ির ছাদে যেখানে লণ্ঠনের গহ্বর, সেখানে চারিপাশে 4খানা আরশির টুকরো আটা আছে। সেই আরশিতে সুনীতি নিজের প্রতিবিম্ব দেখে আর সুবোধের পানে চাইয়া ফিক ফিক করিয়া হাসে। একবার বলে, খুব সং সাজালে যা হোক, মাগো মাগো, এত তোমার সাজে। যখন হাওড়ায় আসিয়া গাড়ি থামিল, তখন ঠিক সন্ধ্যা হইয়াছে। 8 ঘণ্টার মধ্যে থিয়েটার আরম্ভ হইবে। সুবোধ সুনীতির হাত ধরিয়া চলিল। একটা কুলি তরঙ্গটা মাথায় লইয়া অগ্রসর হইল। সুবোধ সুনীতির পানে চাহে আর হাসে। সুনীতির কপালে ঘর্ম, মুখ লাল হইয়া উঠিয়াছে। সুবোধ গাড়ি ভাড়া করিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যাইতে হইবে? সুবোধ বলিল, স্টার থিয়েটার, হাতিবাগান। সুনীতিকে গাড়িতে তুলিয়া দিয়া সুবোধ বাইরে দাঁড়িয়া থাকিয়া তাহাকে বলিল, তরঙ্গটা সঙ্গে নিয়ে গিয়ে আর কি হবে? থিয়েটারের বাইরে গাড়িতেই পড়ে থাকবে। যদি কেউ উঠিয়ে নিয়ে যায়, কিংবা গাড়োয়ানটাও নিয়ে চম্পট দিতে পারে তো। ভিতরে ঢের জিনিস রয়েছে, তার চেয়ে ভালো স্টেশন মাস্টারের জিম্মায় রেখে আসি। সুনীতি সম্মতিসূচক ঘাড় নাড়িল। সুবোধ কুলিটাকে লইয়া প্রস্থান করিল। সুবোধকে চলিয়া যাইতে দেখিয়া গাড়োয়ান হাঁকিয়া জিজ্ঞাসা করিল, কাহা জানে হোগা হুজুর? সুবোধ মুখ ফিরাইয়া বলিল, হাতিবাগান, স্টার থিয়েটার। সুবোধ গিয়া স্টেশন মাস্টারের সন্ধান করিল। স্টেশন মাস্টার নাই। কিছুক্ষণ অপেক্ষা করিতেই স্টেশন মাস্টার আসিল। সে বলিল, প্যাসেঞ্জারগণের জিনিসপত্র আমি রাখি না, হেড পার্সেল ক্লার্কের কাছে যান, 4 আনা ফি লাগিবে, রসিদ পাইবেন। সুতরাং সুবোধ হেড পার্সেল ক্লার্কের সন্ধানে চলিল। অনেক কষ্টে তবে তাহাকে আবিষ্কার করিতে সমর্থ হইল। তিনি একটি বাঙালি বাবু। চক্ষু দেখিলেই মনে হয় বিলক্ষণ আফিম সেবনের অভ্যাস রয়েছে। অত্যন্ত ধীরভাবে সে ব্যক্তি সুবোধের সমস্ত প্রস্তাব শ্রবণ করিল। শেষে বলিল, 4 আনা ফি লাগিবে। এই বলিয়া রসিদের বই বাহির করিল। পেন্সিলটা খুঁজিতে কিছুক্ষণ গেল। পেন্সিল যদিও বা মিলিল, তবে কার্বন কাগজ আর পাওয়া যায় না। এদেরাজ সেদেরাজ, এ আলমারি সে আলমারি, বহু অনুসন্ধানেও যখন কার্বন কাগজ পাওয়া গেল না, তখন সুবোধ বলিল, মহাশয়, আমার সময় নাই, না হয় হাতেই লিখিয়া দেন না। সুবোধের অঙ্গে ইংরেজ বেশ ছিল, সুতরাং অনুরোধটা উপেক্ষিত হইল না। রসিদ লইয়া কুলিকে বিদায় দিয়া সুবোধ তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটিয়া গেল। গিয়া দেখিল, যেখানে সুনীতির গাড়ি ছিল সেখানে নাই। মুহূর্তের মধ্যে পৃথিবীখানা অন্ধকার বলিয়া মনে হইল। কিন্তু সুবোধ তৎক্ষণাৎ আত্মসম্বর করিয়া ভাবিল, এইখানে কোথাও গাড়ি নিশ্চয় সরিয়া গিয়া দাঁড়াইয়াছে। স্টেশনের অঙ্গনে তখনও বহু সংখ্যক গাড়ি দণ্ডায়মান। সুবোধ প্রত্যেক গাড়ির কাছে গিয়া উকি মারিয়া দেখিতে লাগিল।
সেই গাড়ির নম্বরটা কেন দেখিয়া রাখে নাই? কেন এমন মূর্খতা করিল? এই ভাবিয়া নিজ বুদ্ধিকে অত্যন্ত ধিক্কার দিতে লাগিল। কিন্তু অনুশোচনার সময় এখন নাই। ক্রমেই অন্ধকার বাড়িতেছে, একে একে গাড়িগুলিও বাহির হইয়া যাইতেছে। সহসা একটা কথা সুবোধের মনে হইল। যখন গাড়োয়ান জিজ্ঞাসা করিয়াছিল কোথায় যাইতে হইবে, তখন সে বলিয়াছিল স্টার থিয়েটার। গাড়োয়ান সুনীতিকে লইয়া যদি স্টারে উপস্থিত হইয়া থাকে। এই কথাটা মনে হইবা মাত্র সুবোধ একখানা গাড়ি ভাড়া করিয়া স্টার থিয়েটারে ছুটিল। গাড়িতে বসিয়া ভাবিতে লাগিল, নিশ্চয় তাহাই হইয়াছে। সে যখন কুলি সঙ্গে করিয়া স্টেশন মাস্টারের নিকট বাক্স রাখিতে গেল, তখন তো গাড়োয়ানকে অপেক্ষা করিতে বলে নাই। মেম সাহেবরা একাকীও ভ্রমণ করিয়া থাকেন। গাড়োয়ান কোনো সংশয় না করিয়া আপন মনে হাঁকাইয়া গিয়াছে আর কি। সুনীতি কি আর মুখ বাড়াইয়া চিৎকার করিয়া তাহাকে নিষেধ করিতে পারিয়াছে? এই ঘটনায় সে ভয়ে বিস্ময়ে ভেবা গঙ্গারাম হইয়া গাড়ির ভিতর বসিয়া কাঁপিতেছে, হয়তো কাঁদিতেছে, নয়তো মূর্ছা গিয়াছে নিশ্চয়ই। স্টার থিয়েটারের সম্মুখে গাড়ি পৌঁছিল। মহাসমারোহে চন্দ্রশেখরের অভিনয় আরম্ভ হইয়াছে। জনতা অত্যন্ত অধিক। বহু লোক স্থানাভাবে টিকিট পাইতেছে না, ফিরিয়া যাইতেছে। সুবোধ লম্ফ দিয়া গাড়ি হইতে অবতরণ করিল। দণ্ডায়মান সমস্ত গাড়িগুলি একে একে অন্বেষণ করিল। কোনোখানিতে সুনীতি নাই। তাহার মাথা ঘুরিতে লাগিল। বুদ্ধিশুদ্ধি লোপ হইবার উপক্রম হইল। ফিরিবার সময় প্রত্যেক গাড়ির গাড়োয়ানকে জিজ্ঞাসা করিল, তুম কই মেম সাহেব কো লায়া? সকলেই বলিল না। একজন বলিল, হাঁ হুজুর, লায়া। সুবোধের বুকের ভিতরটা ধরাস করিয়া উঠিল। মনে হইল এইবার যেন অকল সমুদ্রে কুল পাইয়াছি। ঘোড়া দুইটি দেখিল, গাড়োয়ানের মুখের পানে চাহিল। ঠিক যেন সেই ঘোড়া ও সেই গাড়োয়ান বলিয়াই মনে হইল। এক মুহূর্তের মধ্যে এ সমস্ত ঘটিয়া গেল। দ্বিতীয় মুহূর্তে সুবোধ গাড়োয়ানকে জিজ্ঞাসা করিল, কাহা সে লায়া? হাওড়া স্টেশন से? हाँ हुजूर, हावड़ा स्टेशन से लाया। हमको देखा था। কোচ বাক্সে বসিয়া মুখ ঝুঁকাইয়া সেই অল্পালোকে গাড়োয়ান সুবোধের মুখ নিরীক্ষণ করিল। ভাবিয়া চিন্তিয়া বলিল, हाँ हुजूर, आपको माफिक एक तो साहेब तो देखा था। সুবোধ তখন অত্যন্ত আগ্রহের সহিত বলিল, मेम साहेब किधर गया? मेम साहेब भीतर में तमाशा देख रही है हुजूर। শুনিয়া সুবোধ ভারী নিরাশ হইল। ভাবিল, তবে এ তো সুনীতি নহে। সুনীতি হইলে সে কখনো গাড়ি ত্যাগ করিয়া টিকিট কিনিয়া থিয়েটারের ভিতর প্রবেশ করিতই না। তাহা একান্তই অসম্ভব। তথাপি ভাবিল, একবার দেখাই যাক। ভিড় ঠেলিয়া ফটক পার করিয়া সুবোধ থিয়েটারের অঙ্গনে প্রবেশ করিল। যে ব্যক্তি টিকিট বিক্রয় করিতেছিল তাহাকে জিজ্ঞাসা করিল, ইংরেজ বেশধারিণী কোনো বঙ্গ মহিলা টিকিট ক্রয় করিয়াছেন কি না? সে ব্যক্তির নাম ভবচরণ। বলিল, মহাশয়, কত লোক টিকিট লইয়াছে। এই ভিড়ে কি কাহারও মুখের পানে চাহিয়া দেখিবার অবসর পাইয়াছি? তবে মনে হইতেছে যেন একজন লইয়াছেন। সুবোধ লোকটার হাতে একখানা নোট দিয়া বলিল, মহাশয়, একবার বাহিরে আসিবেন? ভবচরণ সসম্ভ্রমে বাহির হইয়া আসিল। আগ্রহের সহিত বলিল, কি মহাশয়? সুবোধ বলিল, আমাকে একটু সাহায্য করিতে হইবে। আপনাদের কোনো লোক দিয়া একবার সেই মহিলাটিকে সংবাদ দিতে হইবে। যদি আমার কার্য সফল হয় তবে আরও একখানি নোট দিব। ভবচরণ হাসিয়া বলিল, তা মহাশয় নিশ্চয়ই করিব। একজন ভদ্রলোকের যদি উপকার করিতে পারি তবে তা করিব না কেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি এখন আসিতেছি। ইহা বলিয়া ভবচরণ একটু অভূতপূর্ব রকম আচরণ করিল। একটা গোলযোগের ব্যাপার সন্দেহ করিয়া থিয়েটারের কোনো ঝিকে ডাকিয়া তাহার দ্বারা উপরে সুবোধের বার্তা না পাঠাইয়া ইহা নির্বিবাদে হাসিল করা কোনো ঝির কর্ম নয় মনে করিয়া সে পশ্চাৎ দিক দিয়া থিয়েটারের সাজঘরে উপস্থিত হইল। দেখিল তাহার পরিচিতা রোহিণী নাম্নী নটিদলনী বেগমের পরিচ্ছদ পরিয়া চেয়ারে বসিয়া তামাক খাইতেছে। তাহাকে গিয়া চুপি চুপি বলিল, একটা কাজ করিবে? কি? ভবচরণ সংক্ষেপে ব্যাপারখানা রোহিণীকে বুঝাইয়া দিল। রোহিণী বলিল, কি দেবে? একটা 4 ক্রাউন হুইস্কি। আরে রামো, গলা জলে। গ্রিন সিলিং। আরে তাই,
তবে এসো। বেগমের পোশাক পরিত্যাগ না করিলে বাহিরে যাওয়া চলে না, অথচ ছাড়িলে আবার পড়িতে অনেক সময় নষ্ট হইবে। সুতরাং রোহিণী একখানা বিলাতি শালে নিজেকে আপাদমস্তক আবৃত করিয়া চটি জুতো পায়ে দিয়া ভবচরণের পশ্চাৎ পশ্চাৎ চলিল। ভবচরণ সুবোধবাবুকে দেখাইয়া বলিল, এরই কথা বলছিলাম। সুবোধ কাঠশেড হইতে নিজের একখানি কাঠ বাহির করিয়া রোহিণীর হাতে দিল। বলিল, যদি কোনো ইংরেজ বেশধারিণী বঙ্গ মহিলাকে ভেতরে দেখেন তবে এই কার্ড দেখিয়া অনুগ্রহ করিয়া তাকে ডেকে আনবেন। রোহিণী সুবোধের পানে চাহিয়া একটু মুচকি হাসি হাসিল। কাঠখানি লইয়া হেলিয়া দুলিয়া সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিল। সুবোধ দাঁড়াইয়া অপেক্ষা করিতে লাগিল। 5 মিনিট পরে রোহিণী কাঠখানি হাতে করিয়া নামিয়া আসিয়া বলিল, ভিতরে ইংরেজ বেশধারিণী আপনার কোনো মহিলা নেই। একজন আছেন, তিনি আপনার আত্মীয়া অস্বীকার করলেন। সুবোধ কোনো কথা না বলিয়া ম্লান মুখে সেই স্থান হইতে চলিয়া গেল। রোহিণী তাহার সঙ্গীকে বলিল, আজ ভালো বিপদে ফেলেছিলে ভাই। একটা গ্রিন সিলিংয়ের লোভে প্রাণটা গিয়েছিল আর কি। খুঁজে খুঁজে ইংরেজ বেশধারিণী মহিলার কাছে উপস্থিত হয়ে বললাম, আপনার স্বামী বাইরে অপেক্ষা করছেন, আপনি শীঘ্রই আসুন বলে কাঠটা দেখালাম। মাগি কাঠখানা ছুঁড়ে আমার গায়ে ফেলে দিলে। চোটে তো লাল, আমাকে মারে আর কি। তুমি কোন সাহসে বললে তোমার স্বামী বাইরে অপেক্ষা করছেন? স্বামী কি অন্য কেউ কি করে জানলে? নিশ্চয়ই স্বামী, দেখছো না লোকটা মণিহারা ফণি হয়ে বেড়াচ্ছে। স্বাধীনতাওয়ালা আলোকপ্রাপ্ত লোক, স্ত্রীটি হারিয়ে বসে আছেন। অমৃত বোসকে বলবো এখন, ভারী একটা মজার নতুন প্রহসন হবে। সুবোধ অঙ্গনের বাহিরে গিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া ভাবিতে লাগিল। এমন বিপদে সে ইহজন্মে আর কখনো পড়ে নাই। একবার মনে হইতে লাগিল, এ সকল কি সত্য, না স্বপ্ন দেখিতেছি? ইহা স্বপ্ন হইয়া যায় যদি ঘুম ভাঙিয়া উঠিয়া দেখি যে এ সব কিছু সত্য নহে। সুনীতি আমার পার্শ্বে শয়ন করিয়া নিদ্রা যাইতেছে। আহা, তাহা হইলে কি সুখ, কি আনন্দ হয়। সুবোধের 2টি চক্ষু জলপূর্ণ হইল। মনে মনে বলিল, সুনীতি, কোথায় তুমি? কি অবস্থায় রহিয়াছ? কোনো দস্যু হস্তে কি মহাবিপদে তুমি পতিত হইয়াছ? আমি তো কিছুই জানিতে পারিতেছি না। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে সুনীতির সেই লজ্জারক্তি মুখখানি কেবলই সুবোধের মনে পড়িতে লাগিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হাই হাই, আমি তোমার সর্বনাশ করিলাম। কিন্তু এমনভাবে কালক্ষেপ করিয়া কি ফল হইবে? সুবোধ মনে করিল, আরও একবার হাওড়া স্টেশনে গিয়া অনুসন্ধান করি। যদি সেই গাড়িখানা এতক্ষণ ফিরিয়া আসিয়া থাকে, যে গাড়ি সুবোধ হাওড়া হইতে ভাড়া করিয়া আসিয়াছিল তাহা এতক্ষণ অপেক্ষা করিতেছিল। সুবোধ তাহাতে আরোহণ করিয়া হাওড়ায় যাইতে কহিল। স্টেশনে পৌঁছাইয়া সুবোধ দেখিল স্টেশন অঙ্গন বহু গাড়িতে পরিপূর্ণ। পাঞ্জাব ডাকগাড়ি ছাড়িবার সময় উপস্থিত। হতবুদ্ধির মতো সকল গাড়িগুলির কাছে একবার দাঁড়াইল। কেমন করিয়া যে সে গাড়ি শনাক্ত করিবে? ডাকগাড়ি ছাড়িয়া দিল। সুবোধ একটা বুদ্ধি স্থির করিয়াছে। স্টেশন মাস্টারের কাছে গিয়া বলিল, মহাশয়, আপনার সমস্ত কুলিকে যদি দয়া করিয়া একত্র করেন তবে অত্যন্ত উপকৃত হই। বৈকালের ট্রেনে যে ব্যক্তি আমার তোরঙ্গ নামাইয়াছিল তাহাকে আমার বিশেষ প্রয়োজন। স্টেশন মাস্টার গম্ভীর মূর্তি ধারণ করিয়া বলিলেন, মহাশয়, জিআর পুলিশকে আবেদন করুন। চলিল সুবোধ রেলওয়ে পুলিশের দারোগার সন্ধানে। দারোগা সাহেব মুসলমান, 4 পাই পাতিয়া নিদ্রার আয়োজন করিতেছিলেন। তাহার সমীপে সুবোধ উপস্থিত হইয়া আপনার আবেদন জানাইল। প্রথমে তো দারোগা সাহেব কথা কানেই তোলেন না। অবস্থা বুঝিয়া প্রাণের দায়ে সুবোধ তাহাকে কিঞ্চিৎ দক্ষিণাস্ত করিল। তখন দারোগা সাহেব সতেজ হইয়া উঠিয়া বসিলেন। রাইটার কনস্টেবলকে হুকুম দিলেন, বুলাও, সব সালা কুলি লোককে বুলাও। পুলিশের হাক ডাকে স্টেশন কম্পিত হইয়া উঠিল। দলে দলে বহু কুলি আসিয়া সুবোধের সম্মুখে দাঁড়াইল। ক্রমে যে ব্যক্তি সুবোধের তোরঙ্গ নামাইয়াছিল সে উপস্থিত হইল। সুবোধ তাহাকে চিনিতে পারিল। জিজ্ঞাসা করিল, বিকালে ট্রেনে নামিয়া যে গাড়ি আমি ভাড়া করিয়াছিলাম সেই গাড়ির গাড়োয়ানকে তুমি চেনো কি? সে ব্যক্তি বলিল, চিনি বই কি হুজুর, তার নাম রহিম বক্স। রহিম বক্সের আড্ডা কোথায় তুমি জানো? জোড়াসাঁকো। সেখানে আমাকে লইয়া যাইতে পারো? ভালো করিয়া বকশিস দিব। বকশিসের নাম শুনিয়া কুলি অত্যন্ত উল্লাসিত হইয়া বলিল, চলুন না হুজুর, এখনই যাইতেছি। কুলি সুবোধের সঙ্গে চলিল।
পুলিশের সেই রাইটার্স কনস্টেবল অর্থাৎ মুন্সিজি সুবোধের সম্মুখে দাঁড়াইয়া তাহার মুখের পানে সহাস্য কটাক্ষপাত করিয়া বলিল, বাবু সাহেব। সুবোধ বলিল, ও বকশিস। সে ব্যক্তি গর্বিতভাবে বলিল, বাবুজি, আমি চাপরাশি না দারোয়ান, আমায় যে বকশিস দেবেন? তবে পান বিড়ি খাইবার জন্য যদি কিছু দিতে পারেন তো আলবাত লইব। সুবোধ মনে মনে বলিল, বাধিত করিতে পারো। সুবোধের মন তখন অত্যন্ত উদ্ভ্রান্ত, টাকার প্রতি মায়া মমতা সম্পূর্ণভাবে তিরোহিত হইয়াছিল। ঠন করিয়া একটা টাকা ফেলিয়া দিল। টাকাটা কুড়াইয়া লইয়া মুন্সি বলিল, বন্দিগি বাবু সাহেব। কুলিকে সঙ্গে লইয়া গাড়ি করিয়া সুবোধ জোড়াসাঁকোর এক অন্ধকার গলিতে উপস্থিত হইল। পথে বরাবর শঙ্কা করিতে করিতে আসিয়াছিল, হয়তো গাড়োয়ানের দেখা পাওয়া যাইবে না, কিন্তু সে আশঙ্কা অমূলক হইল। গাড়ি আছে, গাড়োয়ান পাশে খাটিয়া লইয়া শুইয়া ঘুমাইতেছে। কুলি তাহাকে জাগাইল, রহিম, ও রহিম, ওঠ ওঠ, রহিম। রহিম ঘুমের ঘোরে বলিল, আজ আর ভাড়া মারব না, আজ একটা বড় দাও মেরে নিয়েছি। শুনিয়া সুবোধের মনটা ছনাৎ করিয়া উঠিল। ভাবিল, কি অমঙ্গলের কথাই শুনিব কে জানি। কুলি তাহাকে আশ্বাস দিল, ওঠ, ভাড়া যেতে হবে না, শীঘ্র ওঠ দেখি। রহিম কোনো মতে উঠিল। মুখে ভয়ানক মদের গন্ধ। বিড়বিড় করিয়া কি বকিতে লাগিল কিছুই বোঝা গেল না। বকিতে বকিতে আবার ধপাস করিয়া খাটিয়ার উপর বসিয়া পড়িল। কুলি তখন গাড়ির জ্বলন্ত লণ্ঠনটা খুলিয়া আনিয়া সুবোধের মুখে আলোক ধরিল। জিজ্ঞাসা করিল, ইনাকে চিনতে পারিস? দেখ দেখি চিনতে পারিস কি না। সুবোধকে দেখিবা মাত্র গাড়োয়ান উঠিয়া দাঁড়াইল। হাত দুটি যোগ করিয়া অত্যন্ত করুণ স্বরে বলিল, হুজুর, আপনার মেম সাহেব আজ আমাকে 10 টাকা বকশিস দিয়েছেন। সুবোধ যেন হাতে স্বর্গ পাইল। জিজ্ঞাসা করিল, আমার মেম সাহেবকে কোথায় রেখে এসেছিস? গাড়োয়ানের মাথার ঠিক ছিল না। একে মদের প্রভাব, তাহার উপর একদমে 10 টাকা লাভ করিয়াছে। কিছুক্ষণ ভাবিল, ভাবিয়া পূর্বের করুণ স্বরে বলিল, হুজুর, ভবানীপুর। কোন স্থান? ছক্কর বেরিয়া। সুবোধের দেহে প্রাণ আসিল। ভবানীপুরে চক্রবেরিয়ায় সুবোধের ভাইরা ভাই অবিনাশচন্দ্রের বাড়ি। সুনীতি নিশ্চয় সেখানে গিয়াছে, আর কোনো ভাবনা নেই। তবু সুবোধ জিজ্ঞাসা করিল, কত নম্বর? নম্বর তো মনে নাই হুজুর। বারংবার এই কথা বলিতে বলিতে লোকটা হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল। তাহার কান্না দেখিয়া সুবোধ অত্যন্ত বিস্মিত হইল। কুলিকে জিজ্ঞাসা করিল, এ কাঁদে কেন? কুলি জিজ্ঞাসা করিল, রহিম, কাঁদিস কেন রে? ভয় কি তোর? রহিম কাঁদিতে কাঁদিতে উত্তর করিল, ভয় আবার কি? দারু পিলেই আমার কান্না পায়, মনে হয় যেন আমার বিবি মরে গেছে। শুনিয়া সুবোধ মনে মনে হাসিল। বিবির বিরহে মানুষের অন্তরে যে কী ভাব উপস্থিত হয় তাহা সে এতক্ষণ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিল। সুবোধ পকেট হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া দিয়া বলিল, তোমরা দুজনে এই 5-5 টাকা বকশিস নাও। পর মুহূর্তেই সুবোধের গাড়ি ভবানীপুর অভিমুখে ধাবিত হইল। রাত্রি তখন 11টা। শীতল নৈশ বায়ু তাহার ললাটের ঘর্ম অপনোদন করিয়া দিল। সুবোধ মনে মনে এক প্রকার অভূতপূর্ব লঘুতা অনুভব করিল। বারংবার অস্ফুট স্বরে বলিতে লাগিল, একি মুক্তি, একি পরিত্রাণ, কি আনন্দ হৃদয় মাঝারে। চক্রবেরিয়া রোডে অবিনাশচন্দ্রের বাড়ির সম্মুখে সুবোধের গাড়ি দাঁড়াইল। তাড়াতাড়ি গাড়োয়ানকে বিদায় করিয়া মুক্ত দুয়ারে বাটির ভিতর প্রবেশ করিল। একেবারে অবিনাশচন্দ্রের শয়নকক্ষে গিয়া উপস্থিত। কেরোসিনের ল্যাম্প মিটমিট করিয়া জ্বলিতেছে। অবিনাশচন্দ্র বিছানায় আর হইয়া শুইয়া। তাহাকে দেখিবা মাত্র সুবোধ রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, সুনীতি? অবিনাশচন্দ্র হাই তুলিয়া বলিলেন, সুনীতি কি? সুনীতি এসেছে? অবিনাশচন্দ্র আবার হাই তুলিয়া ধীরে ধীরে বলিলেন, কোথা থেকে নেশা করে এলে? কি ভুল বকছো যে হে, কিছুই বুঝতে পারছি না। সুবোধ হতাশ হইয়া নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িল। এই সময় তাহার শালিকা সুমতি প্রবেশ করিলেন।
সুবোধকে দেখিয়া হা হা করিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি গো সাহেব, চন্দ্রশেখর অভিনয়টা কেমন দেখলে? অবিনাশচন্দ্র স্ত্রীকে ভর্ৎসনা করিলেন, আচ্ছা পাগল তুমি, পেটে 1 মিনিটও কথা থাকে না? আমি ভাইয়াকে একটু চানকে নিচ্ছিলুম, দিলে তো সব পণ্ড করে। সুবোধ বলিল, খুব লোক যা হোক, কিন্তু এসব বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করে। মহা হাসি পড়িয়া গেল। সুমতি ও অবিনাশচন্দ্র উভয়ে মিলিয়া সুনীতির দুর্গতির ইতিহাসটা বিবৃত করিলেন। সুবোধ কুলির সঙ্গে স্টেশন মাস্টারের সন্ধানে প্রস্থান করিলেই গাড়োয়ান গাড়ি হাঁকাইয়া একেবারে স্টার থিয়েটারে হাজির। গাড়িও ছুটিল, সুনীতিও কান্না আরম্ভ করিয়া দিল। থিয়েটারের সম্মুখে গাড়ি দাঁড় করিয়াই গাড়োয়ান আসিয়া গাড়ির দরজা খুলিয়া দিল। গাড়োয়ানকে দেখিবা মাত্র সাহসে ভর করিয়া সুনীতি বলিল, চল আবার স্টেশনে চল, আমার স্বামীকে ফেলিয়া আসিলি কেন? গাড়োয়ান আবার হাওড়া স্টেশনে যায়। অনেক খুঁজিয়া সুবোধকে পাইল না। তখন কি ভাগ্যে সুনীতির বুদ্ধি জোগাইল, এখানকার ঠিকানা বলিয়া দিল। 10 টাকা বকশিস কবুল করিল। আমরা ও মেম সাহেবকে দেখিয়া চিনিতেই পারি না। শেষমেশ সুমতি উপসংহার করিলেন, আহা মরি, কিবা ছিঁড়িই বেরিয়েছিল। সে বেশ আর সে অবস্থা দেখে হাসব কি কাঁদব ভেবেই ঠিক করতে পারিনি। যদি থিয়েটারে বক্সে নিয়ে যাবারই স্বাদ, তবে অমন কিম্ভূত কিমাকার না সাজিয়ে পুজোর সময় শখ করে যে নতুন পোশাক তৈরি করিয়েছিলে তাই পরালেই তো হতো। শাড়িই হোক, কিন্তু একালের ছাদের কত সুন্দর বলো তো। যেসব মেয়েরা বাইরে বেরোন তারা তো ওই পরেই বেরোন, তারা তো আর গাউন পরতে যান না। এই বুদ্ধিটুকুও তোমার ঘটে জোটেনি? সুবোধ মহা অপ্রতিভ হইয়া ভাবিল, তাই তো। বৃত্তান্ত শেষ হইলে সুমতি সুবোধকে ডাকিল, এখন এসো সাহেব মশাই, তোমার বিবির সঙ্গে দেখা করবে এসো। সে তো এসে অবধি 1 গ্লাস জল পর্যন্ত মুখে তোলেনি, কেঁদে কেঁদেই মরেছে। এই এতক্ষণে ঘুমিয়ে পড়ল। চলো এসো, ওকে ওঠাইগে চলো। তোমার অবস্থাটা কি হয়েছিল সব বলবে এসো। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।